ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের অন্তর্গত বাদুড়িয়া গ্রামে। আমার সঙ্গে রয়েছেন এই গ্রামেরই বেশ কয়েকজন কৃষক বন্ধু। আমরা তাদের সঙ্গে কথা বলে জানবো তাদের সারা বছরের কৃষিকাজের কথা এবং কৃষি পদ্ধতির কথা। সেই পদ্ধতি কতটা বিজ্ঞানসম্মত, সেখানে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিনা জেনে নেব আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষি বিশেষজ্ঞ হিসেবে আজ আমাদের মধ্যে পেয়েছি ডক্টর আব্দুস সালামকে, যিনি বিষয়বস্তু বিশেষজ্ঞ, বোলপুর। আমরা প্রথমেই যাব কৃষক বন্ধুদের কথায়, জানবো তাদের কৃষিকাজের কথা। নমস্কার, আপনার নাম? আমার নাম জগন্নাথ ঘোষ। আচ্ছা, আপনার হাতে তো আমরা একটা ভেন্ডির গাছ দেখতেই পাচ্ছি, তো কি কি চাষ আপনি করেছেন এছাড়াও? এই ঢ্যাঁড়স, ঝিঙে, ডিঙিলি, শসা, কেরো। আচ্ছা, অনেক রকমের সবজি চাষ করেছেন। আচ্ছা, তো সেই সবজি চাষ করতে গিয়ে কিভাবে চাষ শুরু করেন, একটু যদি অভিজ্ঞতার কথা বলেন। সে যে চাষ গরু লাঙলে চাষ দিয়ে বিলি ডাঙানো হয়। বিলি ডাঙিয়ে সেই বীজে লাইন করে থানা কাটা হয়। থানা কেটে তারপরে সেই থানাতে বীজ দিয়ে জল দেওয়া হয়, দিয়ে গাছ বেরোয়। গাছ বেরিয়ে এবারে আস্তে আস্তে জল সেচ করা হয়, নিয়ে লতা কাটে। লতা কেটে এই সব ফসলপাতি ধরতে শুরু করে। আচ্ছা, এইবারে তারই মধ্যে এই যে এই গাছ যে কুটে লেগে গেছে, জড়ো হয়ে যাচ্ছে, এই ফলও জড়ো হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে। আচ্ছা, হ্যাঁ, সেই বেশ কিছু সমস্যা আপনার এই ভেন্ডি গাছে আমরা দেখতেই পাচ্ছি। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনি কি প্রয়োগ করেছিলেন? ইতিমধ্যে আপনি কি কি প্রয়োগ করেছেন? বিষ প্রয়োগ করেছি, আর কি করব। আচ্ছা, সেগুলো কোথা থেকে জেনেছেন কি প্রয়োগ করতে হবে? কোথাও থেকে জানা হয় না, এমনি জানেন চিরাচরিত যেটা সেটাই। হ্যাঁ। আচ্ছা, সঠিক কি প্রয়োগ করা উচিত সেটা কি কখনো জানবার চেষ্টা করেছেন? না, তা জানি না। তা জানেননি। আচ্ছা, জানতে পারলে নিশ্চয়ই শুধরে নেবেন চাষ পদ্ধতি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানবো অনেক চাষ করেছেন, অনেক রকমের সবজি চাষ করেন কৃষক বন্ধু। তার মধ্যে এই মুহূর্তে একটা ভেন্ডির গাছ আমরা দেখতে পাচ্ছি যেখানে বেশ কিছু সমস্যা রয়েছে। তো সেই সমস্যাগুলো এড়ানো যায় কিভাবে, কি কি প্রয়োগ করা উচিত ভেন্ডির ক্ষেত্রে, জানবো বিশেষজ্ঞের কাছ থেকে। আচ্ছা, চাষি ভাই যে গাছটি দিলেন এটা হচ্ছে ভেন্ডি গাছ, দেখেই বুঝতে পারছেন। তো এই যে রোগটি হয়েছে এটা হচ্ছে সাহেব রোগ। সাহেব সাধারণত ফর্সায় হয়, এই জন্যে নাম দেওয়া হচ্ছে সাহেব রোগ বাংলায় বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা মোজাইক ভাইরাস ঘটিত রোগ। তো ভাইরাস রোগে সাধারণত ওষুধ দিয়ে কন্ট্রোল করা খুব একটা যায় না। তো এটা হয় কিনা এটা জানতে হবে যে এক ধরনের চষি পোকা এই ভাইরাসটাকে ছড়ায়। ভালো গাছের রস চুষে খায়, তখন ওই ভাইরাসটা ওর মধ্যে ঢুকে যায়। ঢুকে গেলে আস্তে 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 তখন এর মধ্যে ওরা বংশ বিস্তার করে এবং গাছের চেহারা এরকম পাল্টে দেয়। তখন দেখা যাবে যে ঠিকমতো ফল হচ্ছে না, ফল ফুল হচ্ছে না, হলেও ওই ফলগুলো সাদা সাদা হচ্ছে, বাজার দর ঠিকমতো পাওয়া যাবে না। আস্তে আস্তে গোটা গাছেই ছড়িয়ে যাবে। এই যে একটা ভালো পাতার মধ্যে এখন শুরু হয়ে গেছে, এখন এই পাতাটার মধ্যে দেখবেন আস্তে আস্তে শুরু হচ্ছে, এটাও আস্তে আস্তে এই ধরনের হলুদ রঙের হয়ে যাবে। এবং দেখবেন এটা ইন্টারভেনাল ক্লোরোসিস, অর্থাৎ এই যে ভেনের মধ্যবর্তী জায়গাগুলোতে পুরোপুরি সাদা হলুদ হয়ে যাবে, এবং কিছু কিছু দেখবেন সবুজের ছোপ থাকবে। এই সবুজ আর হলুদের ছোপ ছোপ বিশিষ্ট হচ্ছে এই রোগের লক্ষণ। থেকে কন্ট্রোল করতে গেলে প্রথমে দু একটা গাছ দেখা গেলে সঙ্গে সঙ্গে মায়া না করে তুলে পুড়িয়ে ফেলে দিতে হবে, যাতে ভবিষ্যতে না ছড়ায়। আর 2 নম্বর কথা হচ্ছে যাতে এই রোগটাকে আর না ছড়ায় তার জন্য যে কোনো সিস্টেমিক অর্থাৎ অন্তর্বাহী কীটনাশক প্রয়োগ করতে হবে। অন্তর্বাহী কাদের জন্য প্রয়োগ করা হয়? যারা রস চুষে খায়, আর রস চুষে খাওয়া পোকারা এই রোগটাকে ছড়ায়। এই জন্য যখনই ওষুধ দেবেন পাতার এপিট ওপিট যেন লাগে। বেশিরভাগ পোকা দেখবেন চষি পোকা পাতার তলাতেই থাকে, সেই জন্য ওষুধ প্রয়োগ করলে যদি ঠিকমতো ওষুধ প্রয়োগ না করা হয় তাহলে পোকাটা ঠিকমতো কন্ট্রোল হবে না। কী ওষুধ প্রয়োগ করছি সেটা জানতে হবে, কেন করছি সেটাও ভাবতে হবে, যে আমার রোগ না পোকা, কিসের জন্য ওষুধ প্রয়োগ করছি সেটা জানা দরকার। এই জন্য যে ওষুধ লাগবে সিস্টেমিক অর্থাৎ কীটনাশক অন্তর্বাহী কীটনাশককে আমাকে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমি দিতে পারি অ্যাসিফেট জাতীয় ওষুধ বা ইমিডাক্লোপিড জাতীয় ওষুধ। একই ওষুধ বারবার দেবো না, যে মানে একটা ওষুধ একবার দিলে 7 থেকে 10 দিন পরে আরেকবার অন্য ওষুধ দেবো। একই গ্রুপের ওষুধ বারবার দিলে কিন্তু কাজ ভালো হয় না। এই জন্য সিস্টেমিক ওষুধকে আমাকে প্রয়োগ করতে হবে। আর 2-1টা গাছ দেখা গেলে তাকে তুলে পুড়িয়ে ফেলে দিতে হবে। এইভাবে যদি আমি চাষ করতে পারি তাহলে এই রোগটা ছড়াবে না। কিন্তু একটা মনে রাখবেন, রোগটা হয়ে গেলে একে চট করে দমন করা যাবে না।
সবজি চাষের ক্ষেত্রে রোগ হয়ে গেলে সেই প্রতিকারের চাইতেও প্রয়োজন আগে রোগ যাতে না হয় সেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, আমরা সে কথা জেনে নিয়েছি। এবং হয়ে গেলে সেক্ষেত্রেই বাকি করণীয় সেটাও আমরা জেনেছি। জানবো আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার কৃষিকাজের কথা। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমার নাম অশোক মণ্ডল। আচ্ছা, কি চাষ করেছেন? আমি চাষ করেছি উচ্ছে, ঝিঙে, তারপর শসা আচ্ছা, আর পই, হ্যাঁ, আচ্ছা। আর কুমড়ো, এইসব বিভিন্ন রকম সবজি চাষ করেছেন। করেছি। তো এই বিভিন্ন রকম সবজি চাষ করতে গিয়ে আপনার অভিজ্ঞতা যদি আমাদের জানান। অভিজ্ঞতা বলতে এখন সিজন ওয়াইজ বিভিন্ন রকম করি, তো কিন্তু ব্যাপার হয়েছে এখনকার যা আবহাওয়া, তাতে দেখা যাচ্ছে যে মানে প্রত্যেকটি ফসলের মানে বিভিন্ন ধরনের রোগ আসছে, ভাইরাস ঘটিতই হোক কি ব্যাকটেরিয়াই হোক, সেই টাইপের। তা সেই সব করতে গিয়ে আমরা সাধারণত তো কোনো কৃষি দপ্তরে যাই না, হয়তো যেখানে বিষ যারা বিক্রি করে, মানে ওই সব টাইপের যারা জিনিস বিক্রি করে, সেখানে সেই দোকান থেকে জেনে নিয়ে সে তাদের নিজেদের সুবিধা মতোগুলো আমাদেরকে দেয়, সেইগুলোই আমরা প্রয়োগ করি। তাতে হয়তো দেখা যায় যে সবসময় সুফল পায় না। যেমন এবছর বেগুন ছিল, বেগুনে তো এত মানে পোকা, বিভিন্ন ধরনের গাছ মরে যাওয়া এক ধরনের, সে তো হলো। তারপরে এখন যেটা করেছি এই যে উচ্ছে প্লাস হচ্ছে এই ঝিঙে। আচ্ছা, উচ্ছেতে আমি যে সমস্যাটা এখন দেখছি, এইটা দেখুন, এই ফ্যাকাশে রং হয়ে যাচ্ছে, হ্যাঁ, সবুজ থাকছে না। আগে যে উচ্ছেটা হতো, এইবার এটার এই দেখুন অল্প দিনে পেকে যাচ্ছে। এটা কিন্তু পাকার বয়স হয় না। আমি তো প্রত্যেক দিন ইয়েতে যাই, মানে যেখানে চাষ করেছি সেই জমিতে, তা দেখছি এই তো কালকে, এটা 25 তারিখে হয়তো পাকে নাই, কালকে সামান্য খানিক ফ্যাকসা রং হয়েছিল, আজকে একদম লাল হয়ে গিয়েছে। হ্যাঁ, এই একটা আসছে। আর ঝিঙে এবছর ধরছে না, খুব কম, মানে যে তুলনায় ঝিঙে ধরে আর কি, প্রত্যেকটি মানে একটা লতার প্রত্যেকটি গিটে গিটে ঝিঙে ধরে, এবারে কম হচ্ছে। আপনার অভিজ্ঞতাতেও মনে হচ্ছে যে পরিবর্তিত আবহাওয়া একটা বড় কারণ হয়তো। তো এই অবস্থায় কি করণীয় সেটা জানার চেষ্টা কেন দপ্তরে গিয়ে আপনারা করছেন, এটা কখনো মনে হয়? এটাই তো আমাদের ডিফেক্ট। আমরা কিন্তু মানে নিজেদের মধ্যে কাজে এত ব্যস্ত থাকি, চাষের কাজের মধ্যে বা বিভিন্ন ধরনের, সেটা সম্ভব হয়ে উঠছে? হ্যাঁ, সেটা মানে সেই আমাদের দপ্তর তো ধরুন এখান থেকে সাঁইথিয়া ব্লক, মানে আমাদের অফিস হচ্ছে আমোদপুর, সেই আমোদপুর যাওয়াটা মানে টাইমটা আর হয়ে উঠছে। আচ্ছা, ঘরে বসেই যদি সেই সুযোগ পান তাহলে কি সেই সুযোগ নেবেন? হ্যাঁ, নিশ্চয়ই নেবো, তাই আবার কেউ না নেয়। আজকাল ঘরে ঘরেই মোবাইল, নিশ্চয়ই আপনারও সেক্ষেত্রে মোবাইল রয়েছে, এবং ইন্টারনেটও গ্রামে গ্রামে প্রায় প্রচুর রয়েছে যোগাযোগ। তো সেই ইন্টারনেটের মাধ্যমে যদি আপনি যোগাযোগ করেন, এবং সেই ক্ষেত্রে বলবো যে কিষাণ পোর্টাল যেটা রয়েছে সহযোগিতার জন্য, সেখানে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু এই উত্তরগুলো আপনি ঘরে বসেই পেতে পারেন। তো সেগুলো নিশ্চয়ই জানতে চাইবেন। হ্যাঁ, নিশ্চয়ই। অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আজ উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ, যার কাছ থেকে জানবো যে উচ্ছে এবং ঝিঙের ক্ষেত্রে যেই পরিবর্তিত আবহাওয়া এবং এই পরিস্থিতিতে ভালো ফলন পেতে গেলে ঠিক কী করণীয় জানবো আমরা। এই চাষি বন্ধু যেটা দেখালেন যে দুটো সমস্যার কথা, একটা হচ্ছে এই উচ্ছেতে দেখছি যে গোটা উচ্ছেটাই লালচে হলুদ হয়ে বর্ণ ধারণ করেছে, এবং কিছু পচা দাগ আছে, এবং এটা নাকি খুব তাড়াতাড়ি পচে যাচ্ছে, মানে এই রঙটা চলে আসছে। তা যাই হোক, এটা আমাদের বাজার দরের পক্ষে খুবই অসুবিধা। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু বৃষ্টি একটু হয়েছে, ওয়েদারের কন্ডিশন ভালো নয়, যার জন্য কিছু ফাঙ্গালের মানে ছত্রাক জাতীয় জিনিসের অ্যাটাক হয়েছে, মানে আক্রমণ শুরু হয়েছে। তো একে দূর করার জন্য আমাদের বাজারে যে ডাইথেনিয়াম 45-এর সঙ্গে কার্বেন্ডাজিম ওষুধ মেশানো থাকে, বাজারে সাপ কোম্পানি নামে পাওয়া যায়, সাফাইয়া ইত্যাদি নামে পাওয়া যায়, সেই ওষুধ থেকে 2 গ্রাম প্রতিটা জলে গুলে ভালোভাবে স্প্রে করে দিলে এই জাতীয় এই যে পচা রোগটা, এটা কিন্তু আর থাকবে না, আর সেক্ষেত্রে এই রোগটা আমাদের দূর হবে। আর 2 নম্বর কথা হচ্ছে যেটা আপনাদের ঝিঙেতে বলছেন যে ফল ভালো ধরছে না, ফুল আসছে না। তো ফুল ভালো না আসার অনেকগুলো কারণ থাকতে পারে। একটা হচ্ছে বীজ যদি ভালো না হয়, পুরনো বীজ যদি হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফুলটা ভালো আসছে না এবং ফল ভালো ধরছে না। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে বাজারে একটা হরমোন জাতীয় পাওয়া যায়, ওই যে বুস্টার 2, এই ধরনের মিরাকুলান ইত্যাদি, যার মধ্যে যদি আপনি পুরুষ ফুলকে ড্রামে নিয়ে ওই 10 ml জলে 3 থেকে 4 ml বুস্টার 2কে স্প্রে করে দেন, তাহলে কিন্তু অনেক রকম পরাগমিলন ভালো হয়, সেক্ষেত্রে ফলন ভালো হবে, অর্থাৎ ফুলটা বেশি আসবে এবং ফলটা বেশি ধরবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে যদি পরাগমিলন ঠিকমতো না হয় এবং ঠিকমতো যদি ফুল না আসে, তাহলে কিন্তু আমাদের ফলন মার খাবে। এবং তাকে বৃদ্ধি করার জন্য একটু বোরন অনুখাদ্য জাতীয় জিনিস, তার সঙ্গে যেটা বললাম বুস্টার 2,
এর সঙ্গে যদি মিশিয়ে এবং একটা পুরুষ ফুলের দণ্ডকে যদি গুলে দেওয়া হয় তাহলে পরাগরেণুগুলো যেটা জলের মধ্যে মিশে যাবে, স্প্রে করলে কিন্তু ওই স্ত্রী ফুলের গায়ে পড়বে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফলনটা ভালো হবে। এছাড়াও আমরা যেটা একটু আগে আলোচনা হলো যে ঘরে বসেও আপনারা অনেক কিছু জানতে পারেন, যে ভারত সরকারের কৃষি মন্ত্রকের কিষাণ পোর্টাল আছে, যেখানে অনেক তথ্য দেয়া থাকে। তো আমরা সেখানে যোগাযোগ করলে অনেক কিছুই জানতে পারবেন এবং তাতে আমাদের চাষবাসের অনেকখানি সুবিধা হবে, যেটা আপনি ঘরে বসেই খুব সহজেই নিতে পারবেন। ঝিঙে এবং উচ্ছের ক্ষেত্রে ভালো ফলন পেতে গেলে ঠিক কী করণীয় জেনে নিয়েছি আমরা বিশেষজ্ঞের কাছ থেকে। জানবো আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তাঁর কৃষিকাজের কথা। নমস্কার, আপনার নাম? বুদ্ধদেব মণ্ডল। আচ্ছা, আপনার হাতে আমরা বেগুনের গাছ দেখতে পাচ্ছি, তো বেগুন ছাড়া আর কি কি চাষ করেছেন? বেগুন ছাড়া শসা, মূলো করেছিলাম, যখন যেটা সিজন আর কি করি। তা এখন বর্তমানে রয়েছে ঝিঙে, করলা আর বেগুন বলেন, আর কুমড়ো। তা কুমড়োগুলা ধরছে, তা সেই একবারে গাছের রঙেই রঙ, ওই যেটা কুটে লাগা বলে যায়। গাছটাও রঙ পাল্টে গেছে, তো ডিঙলিরও রঙ পাল্টে গেছে বলেন। এটা কিন্তু এই জল হতে লাগলো আর বদলাইলো, তার আগে কিন্তু সবুজ ডিঙলি হয়েছে। আগে কখনো এরকম হয়েছে? আগেও হয়েছে, আমরা কেয়ার করি না, আমাদের ঘরে খাওয়া হয় তো আমরা বেচতে পারি না, বেচার মতো লাগাইতে পারি না। তো কি কিছু প্রয়োগ করেননি না, তখন? বৃষ্টির দিনে ওই দাদুরা যেমন লাগাইছে সেই রকমই লাগিয়েছি বুঝলেন। ঘরের প্রয়োজনে টুকটাক সমস্যা দেখা দিলে সেটা থেকেই গেছে। বীজ দিতে মন হয় তাহলে আমরা ওই ধানের বীজ দিই, ওই বীজই দিয়ে দিই, যে ওই ড্রামটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সে দিয়ে দেয় একবার যাই হবে বুঝলেন। ওই রকম চাষ করি আমরা। এই পদ্ধতিতেই চাষে গিয়েছে। হুম। আচ্ছা, বেগুন গাছে আমরা বেশ কিছু সমস্যা দেখতে পাচ্ছি, তো কি সমস্যা আপনি লক্ষ্য করছেন যদি বলেন? আমি লক্ষ্য করেছি এটা প্রথমে ভালো বেগুন হয়েছে, এই গাছগুলোতেই ধরুন মিনিমাম 100 করে ওজনের বেগুন হয়েছে, কিন্তু আস্তে আস্তে ছোটো হতে হতে, ছোটো তো হচ্ছেই, পোকা লাগতে আমনি কুল ঝরা হয়ে ঝরে গেছে। এই দেখুন কেন কত বেগুন হয়েছিল, কিন্তু আমি কোনো চেষ্টা করি নাই, অপশন নাই, একা মানুষ। কিন্তু কেন চেষ্টা করেননি? ভালো ফলন কি পেতে চান না? হ্যাঁ, ভালো ফলন নিতে হলে তো তার একটা টাইম চাই। এবারে আমরা 3 ভাই ছিলাম, এবারে চাষ করা আলি, সে এক ভাই দোকান করলে, এক ভাই মরে গেল, তাহলে এবার আমি একা আছি। এবারে ধরুন যা হয়েছে তাই খেয়েছি, আর এই ঝরিয়ে পড়ছে, সে আর করার কিছু নাই। যদি কেউ পাড়া প্রতিবেশী গিয়ে জেনে আসে, ওষুধের কথা বলে, তাহলে তখন হয়তো আনতে পারবো বললেন। ঘর থেকে বেরোনোরই অপশন নাই। সুতরাং যদি জানতে পারেন তাহলে প্রয়োগ করবেন। করবো, পরিমাণে কম লাগাবো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানবো এইরকম একটা পরিস্থিতিতে অবশ্যই আপনাকে সহযোগিতা করতে জানবো। বেগুন গাছের যে সমস্যার কথা বলেছেন এবং কুমড়ো গাছের ক্ষেত্রেও কিছু সমস্যার কথা আপনি জানিয়েছেন, সেক্ষেত্রে সমাধানের উপায় কি হতে পারে জানবো আমরা। এই যে বেগুন গাছে যে সমস্যাটা দেখলাম, অনেকগুলি সমস্যা আছে এর মধ্যে। সমস্যা হচ্ছে যে এর মধ্যে ফল ছিদ্রকারী পোকা আছে, ফল পচা রোগটাও আছে। যাই হোক, এটা বলি যে বেগুন গাছের প্রথম দিকে গাছের ঠিকমতো জোর থাকে, গাছে বেগুন বড় হয়, নতুন গাছের বেগুন বেশি বড় হয়। তো সেইভাবে চাষ করতে গেলে দেখা যাবে যে শেষের দিকে বেগুন কিন্তু আমাদের একটু ছোটো ছোটোই হয়ে যায়। সেক্ষেত্রে উপায় আছে যে একটু নিয়মিত খাদ্য দিতে হবে গাছকে, অর্থাৎ গাছের গোড়ায় একটু সুপার ফসফেট জাতীয়, তার সঙ্গে 10-26 যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে শেকড়ের বৃদ্ধি যেমন ভালো হবে। আর শেকড়ের বৃদ্ধি ভালো হওয়া মানে হচ্ছে অনেক শেকড়ের বৃদ্ধি বেশি হবে, আর বৃদ্ধিটা বেশি হওয়া মানে খাবার বেশি সংগ্রহ করতে পারবে, আর সেক্ষেত্রে আমাদের ফল ফুল বেশি আসবে এবং ফলটা সাইজে বড় হবে। তো যাই হোক, এক্ষেত্রে বলি যে ফল পচা রোগের ক্ষেত্রে আমাদের এটা জানতে হবে, যে বললাম যে কী জন্যে হয়। মানে খেয়াল খুশি চাষ করলে তো হবে না, ঘরে খান আর বাজারে বিক্রি করুন। এটা হচ্ছে যে চাষ করতে গেলে একটু যাতে লাভজনকভাবে চাষ করা যায়, তার জন্য আমার রোগ পোকা যেটা লাগছে তাকে প্রতিরোধ করারও দরকার আছে। তো এই ফল পচা রোগের ক্ষেত্রে বলি যে এখানে বাজারে যেটা আমাদের কার্বানডাইজ জাতীয় ওষুধ পাওয়া যায়, অর্থাৎ বেবিস্টিন, জেকেস্টিন, হিলজিম ইত্যাদি নামে 1 গ্রাম প্রতিটা জলে গুলে স্প্রে করতে হবে। এছাড়া বেনোমিল আছে, বেনোমিলটাকেও আমরা যদি 1 গ্রাম প্রতিটা জলে গুলে ভালো করে স্প্রে করে দিই, তাহলে ফল পচা রোগটা যাবে। আর এই যে ডগা ছিদ্রকারী বা ফল ছিদ্রকারী পোকা, এটা কিন্তু বেগুনের একটা খুব জ্বলন্ত সমস্যা, মানে সব চাষিরাই এই সমস্যায় ভোগেন। তো সেক্ষেত্রে করতে হবে কি, যে বারবার একই জাতীয় ওষুধ প্রয়োগ করা বা সিনথেটিক পাইরেথ্রেট জাতীয় ওষুধ, মানে রিপকট, সাইফারমেথ্রিন বারবার প্রয়োগ না করা। সেক্ষেত্রে কিন্তু কী হবে, পোকার মধ্যে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এবং অন্য ওষুধে ভালো কাজ করবে না। এই জন্য প্রথমেই আমার সুপারিশ হচ্ছে যে যেহেতু সবজি ফসল, আমরা বলবো নিম জাতীয় ওষুধকে যদি প্রয়োগ করেন,
নিম তেল বাজারে যেটা পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, 3 থেকে 5 ml প্রতি লিটার জলে গুলে ভালো করে স্প্রে করা, তাহলে কিন্তু এই ধরনের পোকার উপদ্রব অনেকখানি কমে যাবে। সপ্তাহে একবার করে প্রয়োগ করা, ঘরেও তৈরি করতে পারবেন বিনা খরচে। সেটা হচ্ছে কি 250 গ্রাম নিম ছাল, 500 নিম পাতা, যেটা আমাদের এখানে খুব সহজেই পাওয়া যায়, সেটাকে কিন্তু একটু গরম জলে সিদ্ধ করে নিতে হবে আধ ঘন্টা মতো। তার সঙ্গে একটু সোহাগা, একটু কপার সালফেট আর একটু সাবান গুঁড়ো বা কাটা সাবান 50 গ্রামের মতো দিয়ে গুলে নিতে হবে। মোটামুটি ওই যেটা পরিমাণটা বললাম তার সঙ্গে 5 লিটার জল ফুটিয়ে নিতে হবে, সেইটাকে আরও 10 গুণ বাড়াতে হবে, অর্থাৎ 50 লিটার হবে। এই 50 লিটার জল 10 থেকে 12 কাঠা জমিতে যদি স্প্রে করা হয়, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন টাইপের পোকা সেটা কিন্তু আমাদের সহজে লাগবে না। প্রতি সপ্তাহে যদি আমরা এটা করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের কেমিক্যাল হ্যাজার্ডস, অর্থাৎ কেমিক্যাল প্রয়োগ করার ফলে যে আমাদের ক্ষতি হয়, সেই ক্ষতি থেকে বাঁচলাম, প্লাস আমাদের সহজলভ্য জিনিস থেকে আমি প্রয়োগ করলাম, এবং আমার উৎপাদিত ফসলটা কিন্তু কী হলো, দূষণমুক্ত হলো, অর্থাৎ খেলে আমার কোনো শরীরে ক্ষতি নাই। এইভাবে যদি চাষ করি, দেখা যাবে যে আমার সাশ্রয় হচ্ছে এবং আমার শরীর পক্ষেও ভালো হচ্ছে, ফলনটা ভালো। আর নিয়মিত কিন্তু সার প্রয়োগ করতে হবে। ফল ঠিকমতো পেতে গেলে প্রথমে জৈব সার বেশি দেবো, দেওয়ার পরে কিন্তু জৈব সার অবশ্যই দিতে হবে, তারপরে কিন্তু তার সঙ্গে যে মূল সার লাগবে সেটা দেবেন। তারপর 21 দিনের মাথায় একটা চাপান সার প্রয়োগ করতে হবে, ইউরিয়া বা নাইট্রোজেন। সেকেন্ড চাপানটা আমি যেটা দেবো, ইউরিয়ার সঙ্গে যদি একটু পটাশ এসপি মিশিয়ে দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার শেকড়ের বৃদ্ধিটা ভালো হবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ফল ফুল বেশি আসবে। আরও বললাম যেটা বিভিন্ন ধরনের বাজারে হরমোন জাতীয় পাওয়া যায়, যেটা প্রয়োগ করলে ফুলটা বেশি আসে, আর ফুল বেশি এলে স্বাভাবিকভাবেই আমাদের ফলটাও বেশি আসবে। কাজে এইভাবে চাষ করলে আমাদের লাভ বেশি হবে। আমরা রয়েছি বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের বাদুরিয়া গ্রামে। কথা বললাম এই গ্রামেরই বেশ কয়েকজন কৃষক বন্ধুর সঙ্গে। এখনও কথা বলবো, আরও কয়েকজন কৃষক বন্ধু রয়েছেন, তাদের কৃষিকাজ সম্পর্কে জেনে নেব আমরা। নমস্কার, আপনার নাম? আনন্দগোপাল মণ্ডল। আচ্ছা, আপনি কি চাষ করেছেন? আর বিভিন্ন রকমের করি, যেমন ধরুন ধান থেকে আরম্ভ করে ধান, আখ, তারপর তিল, সরষে, গম, তারপরে এমনি সবজির মধ্যে ঝিঙে, করলা, শসা, ভেন্ডি ইত্যাদি করি। আচ্ছা, প্রায় সব রকমের চাষই রয়েছে। চাষই করি আমি। তার মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে, এই আখের সমস্যাটা। এই পাতা মরে যাচ্ছে, তারপর মাজরা লাগছে, তামাটে রং হচ্ছে। আচ্ছা, তো এটা তো এই বছরই প্রথম নয় নিশ্চয়ই? প্রত্যেক বছরই হয়, আচ্ছা, প্রত্যেক বছরই হয়। তার জন্য আমরা সেই দানা যেটা থাইমেট, এবারেও দিয়েছি, মানে দানা থাইমেট, যেটা থাইমেট 10G গ্যাস কখন প্রয়োগ করেছেন? মোটামুটি ওই দিন 15 হলো এখন প্রয়োগ করেছি, আচ্ছা, তার পরিবর্তন দেখা যাচ্ছে। আচ্ছা, প্রত্যেক বছরে আচ্ছা দেখছেন তার একটা প্রভাব দেখছেন। প্রত্যেক বছরেই যখন দেখছেন যে আখের জমিতে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে, তখন কি কৃষি দপ্তরে গিয়ে সঠিক চাষ পদ্ধতি কি সেটা জেনে নিয়েছেন বা জানার চেষ্টা করেছেন? এটা যাওয়া সম্ভব হয় না। আচ্ছা, আমরা ওষুধ দোকান থেকে ওষুধ সংগ্রহ করি, এবং যখন যেমন পোকা লাগে সেরকম মতো তাকে বলি, সেরকম মতো ওষুধ দেয়, আচ্ছা, তাতে সুফল হয়। যেমন এটা ধরুন দিয়েছি, দানাটা দিয়েছি, দানা 10Gটা দেওয়াটা মোটামুটি পরিবর্তন দেখা যাচ্ছে। পরিবর্তন দেখছেন। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলবো আরও একজন কৃষক বন্ধুর সঙ্গে। আপনার নাম? আমার নাম বৈকুণ্ঠ ঘোষ। আচ্ছা, আপনার কাছেও আমরা আখের একটি গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার এই আখের আখটা আপনার কি বলবো যে যত্ন করেছি, তাতে আখটা ভালোই হয়েছে। তা এই আখের মধ্যে যে এই দেখুন নিচের দিকে শিকড়গুলোকে কিসে যে কেটে দিচ্ছে সেটা বুঝতে পারছি না, দিয়ে গাছগুলো সব মরে যাচ্ছে। তাহলে এর সমস্যার সমাধান কী করে করব? এমনি যে সব ওষুধগুলো দিই সেগুলো ওষুধ এখনও আপাতত দিইনি। আচ্ছা, হ্যাঁ, এই বছর এখনো কিছু প্রয়োগ করেননি? প্রয়োগ করিনি, তবে অন্যান্য বছর প্রয়োগ করেছি। 3-4 বার প্রয়োগ করার সত্ত্বেও আমাদের এই আখ মরা কিন্তু বন্ধ করতে পারিনি। আখের হলুদ হয়ে রং হয়ে যায়, মরে যায়, এইভাবে হয়। তা এবারে এখনও পর্যন্ত কিছু প্রয়োগ করি নাই, কিন্তু জমি দিয়ে যাচ্ছে যে হেতা সেতা গোটা আখ ভুঁইটার মধ্যে এইভাবে আচ্ছা, মরে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই সমস্যার সমাধান আমরা কী করে করব? অবশ্যই সেটা এই সমস্যাটা যখন প্রত্যেক বছর বছর ঘুরে আসছে এবং ক্ষতিও নিশ্চয়ই অনেকটাই হচ্ছে, তো সেক্ষেত্রে কৃষি দপ্তর থেকে কেন সঠিক পদ্ধতি জানার চেষ্টা করছেন না সেটাই জানতে ইচ্ছে করছে। ওই দেখুন, আমার এক বন্ধু যেমন বললেন যে আমাদের পক্ষে সম্ভব হয় না যে ওই অফিস টফিস যেয়ে, কাজের জন্য এত ব্যস্ত যে কোথাও যেয়ে আমাদের হয় না। গ্রামে গঞ্জে যেহেতু দেখি বা 5 জনকে শুধুই যে কী ওষুধ দিলে ভালো হয়, সেই তারা যেটা বলে সেইটা প্রয়োগ করি। সেই প্রয়োগের মাধ্যমে যদি হলো তো ভালো, না হলো তো আচ্ছা, গেল।
অনেক ধন্যবাদ। আপনার অভিজ্ঞতার কথা জানলাম এবং যে পদ্ধতিতে চাষবাস করছেন সে কথা আপনি জানিয়েছেন। আসলে হয়তো হয়ে যাবে সেই ভরসায় স্থানীয়ভাবে জেনে নেওয়া, কিন্তু সেক্ষেত্রে বিশেষজ্ঞের কাছ থেকে বিজ্ঞানসম্মত উপায়ে চাষ পদ্ধতি কী হতে পারে সেটা জেনে নেওয়াই শ্রেয় বলে আমাদের মনে হয়। তাই আমরা জানব সেই উপায়, সঠিক উপায় কী এবং কেন আপনার এই সমস্যা দেখা দিয়েছে সেই বিষয়গুলি জানব। আখ চাষ নিয়ে দেখলাম যে কিছু মাজার উপদ্রব আছে এবং কিছু পাতাও লাল হচ্ছে। আর আখের একটা গুণ দেখবেন, যে কোনো রোগ লাগলেই পাতা লাল হবে। তো সেটা কোন রোগ হয়েছে সেটা জানার দরকার আছে। যদি এটা পোকাতেও ছিদ্র করে দেয়, দেখবেন আশপাশটা লাল হয়ে আছে। তা সেটা পোকা না রোগ সেটা জানার দরকার আছে। যেহেতু মাজা লেগেছে বলছেন এবং থাইমেট 10G যদি উপকারও পেয়েছেন, তাই ওটা ভালোই ওষুধই। গাছের গোড়ায় গোড়ায় যদি বিঘা প্রতি 1.5-2 কেজি হারে থাইমেট 10G দেওয়া হয়, তাহলে প্রথম দিকে দেওয়া দরকারও, তাহলে মাজরা পোকাটা লাগবে না। তার আগের কথাটা বলি, যে যখন জমিতে আখ লাগাবার মনস্থির করছি, ডগাটাকে যেন শোধন করা হয়। একটা পদ্ধতি আছে যে গরম জলে একটু ট্রিটমেন্ট করা, সেটা হচ্ছে মোটামুটি 51°C তাপমাত্রা। বুঝবেন কী করে? যে ওই জলকে দিলেন, কুসুম কুসুম যে বীজ আকারে বুদবুদ আকারে যেই তোলাতে শুরু হয়েছে, তখন এটা মোম ফেলে মোমটা গলতে শুরু করছে। এই মোম যখন গলছে তখনই জানবেন যে ওই তাপমাত্রাই মোমটাতে গলে। তাহলে ওই তাপমাত্রায় ডগাটাকে যদি একটু চুবিয়ে নেন কিছুক্ষণের জন্য, তাহলে কিন্তু আমাদের একটা শোধন হলো। আর একটা হচ্ছে কি, যে আমাদের যে বাজারে কার্বনের যে ওষুধ পাওয়া যায়, যেটা বলেন জেকেস্টিন, হিলজেম, একটা কমন ওষুধ, এটাকেও যদি আমরা লিকুইড করে যদি একটু গাছের ডগাগুলো ডুবিয়ে নেন, সেক্ষেত্রে প্রাথমিকভাবে একটা শোধন হয়ে থাকলো। এই শোধন করা আমাদের ডগাটাকে কিন্তু ওখানে লাগাতে হবে। আর সাধারণত বলি 3 চোখ বিশিষ্ট যেন ডগা হয়, তাহলে লাগানো ভালো। তো সেটা যখন লাগাবার আগে জমিতে যথেষ্ট জৈব সার দেবো। যা জৈব সার বিঘাতে 4-5-6 গাড়ি, গরুর গাড়ির কথা বলছি, অর্ধেকটা জমিতে ছড়িয়ে দেওয়ার পরে চাষ দেবো। আর বাকি অর্ধেকটাকে আমি ওই যেটা যখন নালা করছি ডগাটা ফেলার জন্য, সেই নালাতে ছড়িয়ে দেবো। এবং তার সঙ্গে প্রাথমিক যে সারটা প্রয়োগ করছি 10-26-এর সঙ্গে ইউরিয়া বা 10-26, তার সঙ্গে মিশিয়ে দেবো। তারপর ডগাটা ফেলবো, কিন্তু ডগাটা ফেলার আগে সামান্য মাটি দেবো, যেন সারের সঙ্গে ডগার টাচ না থাকে। ঠিক আছে? তাহলে কিন্তু ওই চোখগুলো নষ্ট হতে পারে। যাতে নষ্ট না হয় তাই জন্য। আর তার সঙ্গে কী করবো, যেটা বলছেন গাছের গোড়া কেটে দেয় ধরনের ওই উই থাকে, ঘুরঘুরে পোকা থাকে, তা উইটা বেশি সমস্যা। তার জন্য যে কোনো ডাস্ট, আগে তো ফয়েল ডাস্ট ছিল, এখন ক্লোরোফাইল ডাস্ট আছে, কেলডান ডাস্ট আছে, যে কোনো ডাস্ট আমাদের মোটামুটি বিঘা প্রতি 3 কেজি 4 কেজি হারে যদি দেন, 10 থেকে 12 কেজি করে লাগে, তাহলে 33 বিঘা মোটামুটি 4 কেজি যদি ওই ভিলিতে ছড়িয়ে দেন, ওই সারের সঙ্গে মিশিয়ে দিলে কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু প্রাথমিকভাবে যেটা আমাদের উই পোকার উপদ্রব করে সেটা থাকবে না। আর মাঠকে পর্যবেক্ষণ করতে হবে যে কোন সময় কী লাগছে। এই যে এখন তো দেখছেন যে শুধু প্রথম দিকে যেটা লাগে যে গোড়া ছিদ্রকি পোকা বা ডগা ছিদ্র পোকা সব ধরনের আছে, বা গাঁটে দেখবেন ছিদ্র করে বসে আছে। তো গাঁটটা ভাঙলে দেখবেন যে মাথায় একটা বাদামি দাগ, আর লম্বা ওই যে খানিকটা ঘিয়ে রঙের পোকা, সেই পোকাটা দেখবে ওকে মাজরা পোকা বলে, কি ছিদ্র পোকা, মানে ডগা ছিদ্রের পোকা বা গোড়া ছিদ্র পোকা বলে। তো সেটাকে দমন করার জন্য প্রথম পর্যায়ে হচ্ছে যে আমরা থাইমেট 10G এই সময় দেবেন। আর শেষের দিকে লাগলে যে কোনো সিস্টেমিক ওষুধ ভালো করে স্প্রে করে দেবেন, এবং সেটা ফুড স্প্রে দিয়ে স্প্রে করবেন। এই পিঠে পাতা দিয়ে ভালো হবে না, আখের জমি তো গাছ লম্বা হবে, আর ফুড স্প্রে দিয়ে স্প্রে করলে খুব ভালো করে স্প্রে করা হবে আর সহজেই কন্ট্রোল হবে। এরপরেও দেখবেন যে গাছ ঠিকমতো হয়তো শুকিয়ে যাচ্ছে, হচ্ছে খেয়াল করে দেখবেন যে ডগের দিকে পাতা টেনে নামিয়ে দেবেন 2-1টা। যদি দেখেন যে দইয়ের মতো হয়ে রয়েছে, জানবেন যে ওখানে এক ধরনের পোকা আছে, ওরা রস চুষে খায়, দিয়ে গাছটাকে দুর্বল করে দেয়। ওই সময় যদি পাতাগুলোকে ছাড়িয়ে দেন, রোদ লাগে, তাহলে ওরা মারা পড়ে যাবে। আর নাহলে সিস্টেমিক ওষুধেও কিন্তু ওরা মারা পড়ে যাবে। এইভাবে যদি আমরা খেয়াল রেখে চাষ করেন, তাহলে সমস্যা মিটে যাবে। একটা কঠিন রোগ হয় যেটা হচ্ছে ডোরা রোগ, যেটা ওইটা কিন্তু খুব একটা ওষুধ না। ওই জন্যই বললাম যে ট্রিটমেন্টটা করবেন। ট্রিটমেন্ট করলে লাগবে কম। আর যে জমিতে লেগে যায় সেই জমিতে আখ চাষ করবেন না, তাহলে কিন্তু আমাদের ওই রোগটা কিন্তু খুব মারাত্মক রোগ। ওটা বুঝবেন কী করে, মাঝে মাঝে ফাটাবেন, দেখবেন সাদা লালের ছোপ আছে, আর ওই মদের গন্ধের মতো গন্ধ আসবে, তখনই জানবেন যে ওইটা হচ্ছে আমাদের ওই ছত্রাকঘটিত রোগ। আর একটা লাল হয়, সেটা হচ্ছে জীবাণুঘটিত রোগ। সেক্ষেত্রে যদি প্লান্টোমাইসিন জাতীয় ওষুধ দিয়ে শোধন করেন, অনেকখানি কমে যাবে। আর ঠিকমতো সারটার প্রয়োগ করে যদি পরিচর্যা করেন, আগাছা নিয়ন্ত্রণ করেন, নিয়মিত সেচ প্রদান করেন, বেশি সেচ দেবেন না, তাহলে কিন্তু আমাদের রোগ পোকা অনেকখানি কম লাগবে এবং আখের ফলন বৃদ্ধি পাবে। কথা বলবো আরও একজন কৃষক বন্ধুর সঙ্গে, জানবো তার জানতে চাওয়ার বিষয়টি। নমস্কার, আপনার নাম? আমার নাম উত্তম মণ্ডল। আচ্ছা, কি জানতে চাইছেন? আমার যে কাকুর শশা লাগিয়েছি, তা কাকুরে এমনি কাকুর ধরছে, কিন্তু ওই আটা পড়ে যাচ্ছে, দিয়ে পোকা লেগে নষ্ট হয়ে যাচ্ছে।
সেক্ষেত্রে কিছু প্রয়োগ করেছেন? হ্যাঁ, ট্রাইসেল ওষুধ প্রয়োগ করেছি। কোনো ফল পাচ্ছেন? না, তার কোনো ফল পাচ্ছি না। আচ্ছা, অর্থাৎ স্থানীয়ভাবে জেনে নিয়েছেন কি প্রয়োগ করতে হবে, তাই তো? হ্যাঁ, ওষুধের দোকানে আমরা যে জেনেছি, এবার ওই ওষুধটাই দিয়েছে, সেইটা স্প্রে করেছি, আচ্ছা, সেক্ষেত্রে খুব একটা ফল পাননি? ফল পাই নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আপনার সমস্যার কথা জানিয়েছেন। এই কাঁকড় চাষ করতে গিয়ে ভালো ফলন পেতে গেলে এবং ভালো মানের ফলন পেতে গেলে কি করণীয় জানবো বিশেষজ্ঞের কাছ থেকে। এই যে চাষিবাস সম্বন্ধে দেখালেন যে কাঁকুরের একটা সমস্যা, যে এক ধরনের পোকা, যেটা হচ্ছে মাছি জাতীয় পোকা। মাছি কুমড়োতেও হয়, আবার এই 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 জাতীয় ফসলেই হয়। তো সেক্ষেত্রে হয় কি, এরা ডিম পেড়ে দেয়, ওর মধ্যে ডিম পেড়ে দেয়, যে সেটা ভিতরে ভরা থাকে এবং আস্তে আস্তে বাড়ে এবং দেখা যাবে যে ওটা ফলটা আর শুকিয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে। যদি ড্রাই ওয়েদার হয় তাহলে দেখবেন যে ফলটা শুকিয়ে গেল, আর যদি একটু ভিজে ভিজে ভাব থাকে দেখবেন পচে যাবে, কারণ ওর ভিতরে গিয়ে ওটাকে পচন সৃষ্টি করে দেয়। তো এটাকে মানে দমন করতে গেলে প্রথমে হচ্ছে কি, আগে একটা ভালো ওষুধ ছিল সেভিন পাউডার। সেভিন পাউডার তো 2 থেকে 3 গ্রাম প্রতি গ্রাম গুলে যদি স্প্রে করা হয় তাহলে এই সমস্যাটা থাকে না। এছাড়া একটা ওষুধ আছে ম্যালাথিয়ন বলে, ম্যালাথিয়ন জাতীয় ওষুধ 2 ml করে প্রতিটা জলে গুলে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাটা মানে যে মাছির যে ম্যাগটটা থাকে এটা কিন্তু দমন হবে। আর খেয়াল রাখতে হবে যে মাছি যখন উড়ে বা এই ধরনের দু একটা দেখা যাবে তখনই কিন্তু ওষুধটাকে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু এটা আমাদের আর ছড়াবে না। আর 2-1 গাছে যেটা 2টা ফুল লেগে যাবে তাকে তুলে ওটাকে নষ্ট করে দিতে হবে, কারণ ওর ভিতরে যদি ভরা থাকে আলটিমেটলি ও ম্যাচিওর হবে, ম্যাচিওর হয়ে আবার বাচ্চা দেবে, বড় হয়ে যখন সেও বাচ্চা দেবে। এই জন্য যত সম্ভব আমাকে আক্রান্ত ফল, আক্রান্ত পাতাকে জড়ো করে পুড়িয়ে দেওয়া, তাহলে আমি 70% কন্ট্রোল করে দিলাম, অর্থাৎ রোগ ছড়াবার জায়গাটাকে নষ্ট করলাম। আর যদি পুষিয়ে রেখে দিই তাহলে ওখান থেকেই কিন্তু রোগ ছড়াবে। এইটাই খেয়াল রেখে কিন্তু চাষ করবেন, যে মাঠে যদি সোর্সটা থাকে তাহলে কিন্তু রোগটা তাদের ছড়াবে, আর তাকে যদি নষ্ট করে দিই রোগটা কম ছড়াবে। ওষুধ তো দেবই, তাহলে কিন্তু আমার ভালো কাজ হবে। আমরা এতক্ষণ বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের বাদুড়িয়া গ্রামের কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলে তাদের সারা বছরের কৃষি সংক্রান্ত অভিজ্ঞতার কথা শুনলাম। যে অভিজ্ঞতা থেকে উঠে এসেছে তাদের কৃষি সংক্রান্ত নানা অজ্ঞতার কথাও। শহর থেকে খুব বেশি দূরে নয়, গ্রামে হলেও শহরের খুব কাছে, তা সত্ত্বেও রয়েছে কৃষি সংক্রান্ত জানার বিষয়ে বেশ অনীহা। সময়ের অভাব কিনা জানি না, তবে সচেতনতার অভাব তো দেখাই গেছে। এক্ষেত্রে একটুখানি সচেতনতা বাড়ালেই খুব সহজেই বিজ্ঞানসম্মত উপায় অবলম্বন করা যেতে পারে তাদের নিজের নিজের কৃষিকাজের ক্ষেত্রে, যেখান থেকে লাভ অবশ্যই অনেকটাই বেড়ে যেতে পারে। আজকের অনুষ্ঠানে কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলে যে ধরনের সমস্যার কথা আমরা জেনেছি, সেই সব সমস্যার সমাধানের সূত্র আমরা জেনেই নিয়েছি আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। আমরা সব মিলিয়ে ধন্যবাদ জানাতে চাই কৃষক বন্ধুদের, যারা তাদের মূল্যবান সময় দিয়ে আজ জানিয়েছেন তাদের অভিজ্ঞতার কথা, এবং ধন্যবাদ জানাতে চাই কৃষি বিশেষজ্ঞকেও। আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠান, আমরা আশা করব আমাদের আজকের সামগ্রিক আলোচনা আপনাদের কৃষিকাজের ক্ষেত্রে আগামী দিনে সহায়ক হবে। তবে এর বাইরেও যদি কৃষি সংক্রান্ত কোনো রকম জিজ্ঞাসা থাকে, তাহলে ঘরে বসেই বা স্থানীয়ভাবে খুব সহজেই আজকাল ঘরে ঘরে মোবাইল রয়েছে, ইন্টারনেট কানেকশানও রয়েছে, অন্তত গ্রামে তো বেশ কিছু। তার মাধ্যমেও আপনারা কিষাণ পোর্টালের মাধ্যমে জেনে নিতে পারেন সেই সব কৃষি সংক্রান্ত সমস্যার সমাধানও। কৃষক স্তরে সহজ প্রক্রিয়ায় জৈব শস্য নিয়ন্ত্রক প্রস্তুতি, নিম বীজ নির্যাস NSKE 4% প্রস্তুতি। 400 গ্রাম শুষ্ক নিম বীজ দানার গুঁড়ো তৈরি করতে হবে। 40 গ্রাম গুঁড়ো পাতলা মসলিন কাপড়ে বেঁধে 1 লিটার পাত্রে 400 থেকে 500 মিলিলিটার জলে 12 থেকে 15 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। মিশ্রণটি ভালো করে নেড়ে পরিশ্রুত করে জল মিশিয়ে মোট পরিমাণ 1.0 লিটার করতে হবে। প্রতি লিটার তরল মিশ্রণে 2.0 গ্রাম সাবান গুঁড়ো মিশিয়ে স্প্রে করতে হবে। নিম বীজ দানার 4% নির্যাস দিয়ে লেদা পোকা, ঘোড়া পোকা, পাতামোড়া পোকা, চষি পোকা ও মাকড় নিয়ন্ত্রণ। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।